সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যদি আমার এটা স্পষ্ট দেখতে পাও তাহলে কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানিও। আমার 10 মিনিট লেট হওয়ার জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সবাই একটু বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, আর মানে সব কিছু বোঝা যাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানিও। ওকে, সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানিও। আমরা তোমরা সব অবগত আছো আমাদের কি অর্গানিক কেমিস্ট্রির আমরা একটা ফুল কোর্স এখানে শুরু করব, একদম টোটাল ফ্রি একটা কোর্স। আমি এখানে চেষ্টা করব তোমাদের সামনে 25 অথবা 30টা ক্লাসের মধ্যে টোটাল অর্গানিক কেমিস্ট্রিটাকে শেষ করার। ওকে, আচ্ছা, তো সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানিও বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা কাইন্ডলি সবাই আমাকে একটু কমেন্টে জানিও। আমার ভয়েস শোনা গেলে তুমি একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানিও। আরও একটা আছে। ওকে, তো তোমাদের সবাইকে আমি বলি, তোমরা সবাই ভিডিওটি নিজ নিজ টাইমলাইনে শেয়ার দিবা এবং তোমাদের টাইমলাইনে শেয়ার দিবে এবং তোমাদের কোনো বুঝতে প্রবলেম হলে সেটা কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবা। তো আশা করি আমরা অর্গানিকটাকে আজকে থেকে শুরু করতেছি। তো সবাই আমরা অর্গানিক কোন জায়গা থেকে শুরু করব, এটা হচ্ছে তোমাদের মেইন প্রশ্ন থাকে, মেইন প্রবলেম থাকে এক জায়গাটাতে, যে ভাই আমরা কোথা থেকে শুরু করব, তাই না? তো আমরা জৈব রসায়নটাকে শুরু করব কয়েকটা পর্বে। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এরপরে আমরা জিওসির পরে আমরা অ্যালকেন, অ্যালকাইন, অ্যাজিজিয়াল, রিঅ্যাকশন এন্ড এর মেকানিজম, সমানতা, ক্লাসিফিকেশন, অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, এরকম টাইপের অ্যাজ ইউজুয়াল শুরু করব। তো আমাদের আজকের প্রথম ক্লাসটা হচ্ছে আমাদের জিওসি এর উপর। জিওসি মানে হচ্ছে আমাদের জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। ওকে, তো আজকের প্রথম ক্লাসটাই হচ্ছে আমাদের কার উপর বলো তো? জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। ও জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আমাদের লেকচার নাম্বার হচ্ছে 01। ওকে, তাহলে আমরা শুরু করব জিওসি লেকচার নাম্বার কত বললাম বলো তো? 01। এটা পড়ে যেতে যাচ্ছে, নিচে নেমে গেল না? এটাকে ঘুরে একটু উপরে তুলে দেয়, একটু রোটেট। আচ্ছা, আমার একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি এক্সট্রিমলি সরি, তোমরা সবাই একটু ওয়েট করো। আচ্ছা, তো দেখো লেকচার নাম্বার 1। তো আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তর ঘটে বা বেশ কিছু ইফেক্ট কাজ করে। তো আমরা প্রথম যেই পড়বো বিভিন্ন ধরনের ইফেক্ট। ওকে, তো আমরা প্রথমে শুরু করবো যেটা আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট। বিভিন্ন ধরনের ইফেক্টের মধ্যে আমাদের নাম্বার 1 আছে ইন্ডাকটিভ ইফেক্ট। এই টার্মগুলো আসলে তোমাদের একটু ইংলিশে নোট ডাউন করতে হবে। ইন্ডাকটিভ ইফেক্ট, প্রত্যেকটা ইফেক্ট আমরা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি পড়তে থাকবো, কারণ আমাদের এই ইফেক্টগুলো সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে। তো প্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট। নাম্বার 2 আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। তারপর আমাদের যেটা আছে রেজোনেন্স। এরপর আমাদের যেটা আছে মেজোমারিক ইফেক্ট, এবং আমাদের আরেকটা যেটা আছে হাইপার কনজুগেশন। আমরা সংক্ষেপে লিখলাম। তো আমাদের অনেকগুলো ইফেক্ট অর্গানিক কেমিস্ট্রিতে পড়তে হবে। নাম্বার 1 আমাদের আছে ইন্ডাকটিভ ইফেক্ট, এরপর আমাদের আছে রেজোনেন্স, আমাদের আছে মেসোমারিক ইফেক্ট এবং হাইপার কনজুগেশন। তো তোমাদেরকে আমি যে কথাটা বলতেছি তোমরা সবাই খাতাতে একটু নোট ডাউন করো। আমরা যে ইফেক্টগুলো পড়বো সেই ইফেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট, আর একটা হচ্ছে কি আমাদের রেজোনেন্স, আর একটা হচ্ছে আমাদের মেজোমারিক ইফেক্ট, আবার আরেকটা আছে আমাদের কি বলতো? হাইপার কনজুগেশন। তো আমরা কোন ইফেক্টটা কি কারণে পড়বো সব একটু ভালো করে খেয়াল করো। আমি এটাকে একটু মুছে দিচ্ছি। আমরা শুরু করব ইন্ডাকটিভ ইফেক্ট থেকে, আমরা শুরু করব আমাদের আজকের ক্লাসটা। তো দেখো ইন্ডাকটিভ ইফেক্ট আমরা কিভাবে পড়বো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের জৈব রসায়ন থেকে ম্যাক্সিমাম সময়ে একটা কোশ্চেন হয়, কোন অ্যাসিডটির সক্রিয়তা বেশি, কোন অ্যাসিডটির সক্রিয়তা কম। এরপর আমাদের কার্বনিয়ামায়ন, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম বা সক্রিয়তার ক্রম, এইগুলো পড়ার জন্য আমাদের অ্যাসিড বেজ অর্ডার, এটার জন্য আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট কাজে লাগবে। তাহলে আমরা কি বলতে পারি? অ্যাসিড এবং অ্যান্ড বেজ অর্ডার, অ্যাসিড অ্যান্ড বেজ অর্ডার। তাহলে অ্যাসিড এবং বেজ অর্ডারের জন্য আমরা ইন্ডাকটিভ ইফেক্ট পড়ব, এবং আমাদের অ্যাসিড অ্যান্ড বেজের স্টেবিলিটি মানে কোনটা স্থায়িত্ব বেশি, কোনটার সক্রিয়তা বেশি, কোনটি ভালো অ্যাসিড, কোনটি খারাপ অ্যাসিড, এই জন্য আমাদের কি করব? ইন্ডাকটিভ ইফেক্ট আমরা পড়ব। কথা বুঝতে পারছো? অ্যাসিড অ্যান্ড বেজ অর্ডার এবং কোনটা ভালো অ্যাসিড, স্টেবিলিটি অফ অ্যাসিডের জন্য আমরা ইন্ডাকটিভ ইফেক্টটা পড়ব। এখন প্রশ্নটা হতে পারে, সব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। অনেকে কমেন্ট করতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের লেখাগুলো বুঝতে একটু প্রবলেম হলে আমাকে কাইন্ডলি জানাও। ফোকাসিং এর একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি।
আচ্ছা, অনেকে বলছে অর্গানিকের এমসিকিউ চাই। হ্যাঁ ভাই, সব কিছুই হবে। তো এখন দেখো আমরা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখি, সেটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ভাই ইন্ডাকটিভ ইফেক্টটা আসলে কি। তোমরা সবাই খাতাতে একটা সুন্দর করে ডেফিনেশনটা লিখে নাও। সেটা হচ্ছে আমরা যদি একটা যৌগ লিখি, যৌগ লিখে যদি শুরু করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো এখানে আমাদের কি আছে, কার্বন বন্ড কার্বন, কার্বনের সাথে আমাদের যুক্ত আছে কি এক্স। আসলে এখানে এক্স বলতে তোমাদের এক্স কে বুঝিও না, মানে এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড এই ধরনের কোনো কিছু না। এক্স হলো মনে করো একটা গ্রুপ যেটা কার্বনের সাথে যুক্ত আছে। আমরা জৈব রসায়নে মেইনলি জানি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এরপরে কি হ্যালোজেন এবং হ্যালোজেন জাতকও কি থাকতে পারে, যুক্ত থাকতে পারে। তো দেখো এখানে কি যুক্ত আছে এক্স, যেখানে এক্স তো আমাদের এক্স না, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না, এক্স হচ্ছে আমাদের একটা গ্রুপ। এখন মনে করো কোন একটা কারণে যদি এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি হয়, আমি কি বললাম বলো তো ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতার মানটা যদি বেশি হয়, কল্পনা করো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাটা আসলে কি, দেখো মনে করো তুমি নীরবে নিভৃতে একজনের কথা কল্পনা করো, তাকে তুমি কথা দিয়েছিলে যে সে এবং তুমি একসাথে সারা জীবন থাকবা, অনেক কিছুই কথা দিয়েছিলে। কিছুদিন পর দেখা গেল, আমরা একটা কথা বলি যে মানুষ কথা দেয় কথা না রাখার জন্য। কিছুদিন পর সে তোমাকে বললো যে তোমার সাথে তার রিলেশন রাখাটা সম্ভব না। তাহলে আলটিমেটলি সে কি করলো, তোমার ভালোবাসাটাকে নিজের দিকে টান দিল। এই যে নিজের দিকে টান দেওয়ার যে টেন্ডেন্সিটা, সেটাকে আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতা। এখন বলো কেউ যদি তোমার সাথে কথা দিয়ে কথা না রাখে তার চরিত্রটা কেমন হয়? তোমরা আলটিমেটলি অনেকে বলবা যে ভাইয়া কথা দিয়ে যদি কথা না রাখে আলটিমেটলি সেটা নেগেটিভ, তাই কিনা? তাহলে কল্পনা করো যদি এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মানটা এই কার্বনের চেয়ে বেশি হয়, তাহলে এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মানটা কার্বনের চেয়ে বেশি, তাহলে আলটিমেটলি এক্স কি করবে, শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে, দিবে কিনা? তাহলে এক্স কি করবে, শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নিবে। তাহলে বলো যে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় তাহলে আলটিমেটলি তার মাথার উপর কি হয়, একটা নেগেটিভ চার্জের উদ্ভব ঘটে। তার মাথার উপর কি ঘটে, একটা নেগেটিভ চার্জের উদ্ভব ঘটে, কারণ এক্স কি করছে, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে এখন দেখো আলটিমেটলি এই কার্বনের মাথার উপর একটা কি হবে, আংশিক পজিটিভ চার্জ তৈরি হবে। দেখো এই কার্বন থেকে ইলেকট্রনটা সরে গেছে এই কার্বনের দিকে, তাহলে এই কার্বন থেকে এই কার্বন কি করবে, ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এই কার্বনের মাথার উপর আংশিক পজিটিভ চার্জের উদ্ভব ঘটবে। আবার এই কার্বনের মাথার উপরও কি ঘটবে, আংশিক একটা পজিটিভ চার্জের উদ্ভব ঘটবে। এই যে দেখো একজন ইলেকট্রন টেনে নিল, এই টেনে নেওয়ার জন্য যেটা শুরু হয়ে গেল এই চেইনের মধ্যে, এই ইফেক্টটাকে আমরা বলতে পারি ইন্ডাকটিভ ইফেক্ট। কথা বুঝতে পারছো? তাহলে দেখো ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, মানে ইলেকট্রনকে নিচের দিকে টেনে নিচ্ছে। টেনে নেওয়ার ফলে যৌগের মধ্যে একটা আলটিমেটলি পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে। যে পরিবর্তনটা শুরু হয়ে যাচ্ছে এই পরিবর্তনটাকে আমরা বলি ইন্ডাকটিভ ইফেক্ট। ভাই আবার খেয়াল করো, দেখো যুক্ত আছে, এবার কার্বনের সাথে যুক্ত আছে কি বলতো, ওয়াই। যদি কোনো কারণে ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতার মানটা কার্বনের চেয়ে কম হয়, ওয়াইয়ের তড়িৎ ঋণাত্মকতার মানটা কার্বনের চেয়ে কম হয়, তাহলে এবার কার্বন কি করবে, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে। তাহলে কার্বনের মাথার উপর আংশিক নেগেটিভ এবং ওয়াইয়ের মাথার উপর কি হলো, দেখো আংশিক পজিটিভ চার্জের উদ্ভব ঘটলো। এখন দেখো এই কার্বনে কি নেগেটিভ ইলেকট্রনকে টেনে নিয়েছে, তাহলে দেখো এই কার্বন ইলেকট্রনকে কি করছে, টেনে নিয়েছে। তাহলে এখানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে, তাহলে এই কার্বনের মাথার উপর একটা আংশিক নেগেটিভ চার্জের তৈরি হবে। তাহলে এই কার্বন থেকে আবার এই কার্বনের মাথার উপর কি হবে, আংশিক নেগেটিভ চার্জের তৈরি হবে। তাহলে এখন দেখো কেউ যদি কার্বন থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, আবার কেউ যদি ইলেকট্রন কার্বনের দিকে ঠেলে দেয়, এই দুইটা কারণের জন্য আমাদের যে ইফেক্টটা হয় আমরা সেই ইফেক্টটাকে বলি কি ইন্ডাকটিভ ইফেক্ট। অনেকেই বলতে পারে, অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই এটাকে ডেফিনিশন আকারে যদি আমরা লিখতে চাই, ভালো করে খেয়াল করো, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে, ডেফিনেশনটা লিখে নাও, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে সাময়িকভাবে ইলেকট্রন স্থানান্তরের ফলে যে ইফেক্টটা হয় সেটাকে বলে ইন্ডাকটিভ ইফেক্ট। আমি আবারও বলতেছি, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে শেয়ারকৃত ইলেকট্রনকে টেনে নেওয়ার জন্য সাময়িকভাবে যে ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার ফলে যে ইফেক্টটা হয় সেটাকে আমরা বলি কি ইন্ডাকটিভ ইফেক্ট। মানে এই যে এক্স ইলেকট্রনকে টেনে নিল, এই ওয়াই ইলেকট্রনকে ঠেলে দিল, তাহলে ইলেকট্রন টানাটানি ঠেলাঠেলি করার ফলে যে ইফেক্টটি হচ্ছে সেটাই হচ্ছে কি আমাদের কি বলতো, ইন্ডাকটিভ ইফেক্ট। কথা বুঝতে পারছো? ওকে, এখন দেখো
এই জায়গায় যে গ্রুপটা ছিল সেটা কি ছিল দেখো, ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। এটা ছিল ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। এবং দেখো এখানে যেটা ছিল সেটা ছিল আমাদের কি বলতো, ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে ছিল একটা ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ এবং আরেকটা ছিল ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের ইন্ডাকটিভ ইফেক্টের মধ্যে আলটিমেটলি একটা ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ থাকতে পারে, একটা ইলেকট্রন দাতা গ্রুপ থাকতে পারে। তার মানে বোঝাই যাচ্ছে আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে দুই ধরনের, একটা হলো প্লাস আই এবং আরেকটা হচ্ছে মাইনাস আই। তাহলে একটা হলো প্লাস আই ইফেক্ট মানে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট এবং আরেকটা হচ্ছে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট কয়টা বলো তো ভাইয়া? দুইটা। একটা হচ্ছে কি আমাদের প্লাস আই এবং আরেকটা হচ্ছে কি আমাদের মাইনাস আই। তো একটা প্লাস আই ইফেক্ট এবং আরেকটি মাইনাস আই ইফেক্ট। ভালো করে খেয়াল করো, তাহলে ইলেকট্রন একটা গ্রহণকারী গ্রুপ থাকতে পারে, একটা ইলেকট্রন দাতা গ্রুপ থাকতে পারে। যখন দেখো ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ আছে মানে কার্বন থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে, তখন সেটাকে আমরা বলি মাইনাস আই ইফেক্ট মানে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। যখন কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে তখন সেটাকে আমরা বলি প্লাস আই ইফেক্ট মানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। মানে প্লাস আই ইফেক্ট আর একটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট। তাহলে কেউ কার্বন থেকে ইলেকট্রন টেনে নিতে পারে, আবার কেউ কার্বনের দিকে ইলেকট্রনটাকে ঠেলে দিতে পারে। তাহলে যখন ইলেকট্রনকে টেনে নিবে তখন সেটাকে আমরা বলবো মাইনাস আই, আর যখন ইলেকট্রনকে ঠেলে দিবে তখন সেটাকে বলে কি প্লাস আই। তাহলে আমরা যদি একটু রিভিশন করার চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা তোমাদের কাছে কি নতুন টার্ম, বুঝতে কষ্ট হতে পারে, না বুঝলে আমাকে কমেন্টে জানাবো, আমি বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে জিওসি যেটা আমি শুরু করেছি তোমাদের, এটা হচ্ছে তোমাদের জৈব রসায়নের ফান্ডামেন্টাল। তোমাদের আমি কথা দিচ্ছি 25টি ক্লাসের পর থেকে অর্গানিক কেমিস্ট্রি তোমরাই পড়াতে পারবা, তখন আর আমার নতুন করে পড়ানোর দরকার হবে না, তোমাদের মধ্য থেকে অর্গানিকের টিচার জন্ম নিবে। তো যাই হোক খেয়াল করো, ইন্ডাকটিভ ইফেক্ট আমি বলেছি কি যখন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে অথবা ইলেকট্রনকে ঠেলে দিবে তখন যে ইফেক্টটা হয় সেটাকে আমরা বলি ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে কি আমাদের দুই প্রকার, একটা হলো প্লাস আই এবং আরেকটা হচ্ছে মাইনাস আই। যখন ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ থাকে মানে কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয় তখন মাইনাস আই ইফেক্ট, যখন কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দেয় তখন সেটা হচ্ছে আমাদের প্লাস আই ইফেক্ট। ওকে, এখন দেখো ইন্ডাকটিভ ইফেক্টের ফলে আমাদের কি পরিবর্তনটা হয়, মনোযোগ দিয়ে খেয়াল করো। ইন্ডাকটিভ ইফেক্টটা আমাদের একটা কথা মনে রাখবা, পুরো যৌগে ছড়িয়ে পড়ে। মনে রাখবা পুরো যৌগে ছড়িয়ে পড়ে, তাহলে পুরো যৌগটাতে ছড়িয়ে পড়ে। তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট যেখান থেকে শুরু হবে সেখান থেকে পুরো যৌগটাতে ছড়িয়ে পড়বে। এখন তোমাদের প্রশ্ন হতে এই যে দেখো এখানে শুরু হয়েছে, পাশের কার্বনে গেছে, তার পাশের কার্বনে গেছে, তার পাশের কার্বনে গেছে, তার মানে একটা কথা বোঝা যাচ্ছে পুরো যৌগে ছড়িয়ে পড়বে মানে কি। এবং দেখো এখান থেকে এটার চেয়ে এটা একটু তুলনামূলকভাবে কম, এটার চেয়ে এটা আরো একটু কম, মানে দূরত্ব বাড়ার সাথে সাথে ইন্ডাকটিভ ইফেক্টের মানটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে একটা কথা আমরা বলতে পারি দূরত্ব বাড়ার সাথে সাথে দূরত্ব বাড়ার সাথে সাথে কমে যায়। তাহলে যত দূরত্ব বাড়বে তখন ধীরে ধীরে কি হবে বলতো, কমে যাবে। তাহলে দূরত্ব বাড়ার সাথে সাথে কি হবে, দূরত্ব বাড়ার সাথে সাথে কি হবে আমাদের তুলনামূলকভাবে কমে যাবে। তাহলে একটা হচ্ছে আমাদের মাইনাস আই ইফেক্ট এবং আরেকটা হচ্ছে আমাদের প্লাস আই ইফেক্ট। আমি কি বললাম পুরো যৌগে ছড়িয়ে পড়ে, দূরত্ব বাড়ার সাথে সাথে ইন্ডাকটিভ ইফেক্টের মানটা কি হবে বলতো, কমে যায়। তার মানে এই কার্বনের চেয়ে এই কার্বন একটু কম, এই কার্বনের চেয়ে এই কার্বনে আরো একটু কম। তবে একটা কথা তোমরা মনে রাখতে পারো, অলিখিত সংবিধান বলে যে কথাটা আছে এটা সর্বোচ্চ 3টা কার্বনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সর্বোচ্চ কয়টা কার্বনের কথা বললাম, 1 2 3, 1 2 3, তার মানে কি 3টা কার্বনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি তো ইন্ডাকটিভ ইফেক্ট আপনি পড়াইলেন বুঝাইলেন, কেন বুঝলাবো বা কেন পড়বো, তাই কিনা? তোমাদের সব কিছুতেই প্রশ্নবিহীন যেমন মানুষ থাকতে পারে না, তেমনি তোমাদেরকেও অ্যান্সার না দিলেও আমাদের ভালো লাগে না। তোমার প্রশ্ন হতে পারে ভাই আমি এতক্ষণ ধরে আপনি যে একটা প্যাচাল পারলেন, আমি বোরিং হয়ে আমার এমবি নষ্ট করে আপনার প্যাচালটা শুনলাম, তো ভাই এটা আমি কেন পড়বো? এখন দেখো তোমাকে একটা প্রশ্ন করলো, প্রশ্ন নম্বর 1, এটা আমাদের একটা JEE এর একটা কোশ্চেন, মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে আমাদেরকে বললো কোনটি অধিক স্থায়ী, ভালো করে খেয়াল করো কি বললো, কোনটি অধিক স্থায়ী। অপশন নম্বর এ কোনটি অধিক স্থায়ী, অপশন নম্বর এ বলা আছে CH2COO-। বি নম্বর অপশনে বললো ClCH2COO-।
সি নম্বরে বললো Br CH2 COO মাইনাস। ডি নম্বর অপশনে বললো I CH2 COO মাইনাস। ভালো করে খেয়াল করো, তোমাদের একটু দেখো, আমরা যদি এই জায়গাটাতে নেগেটিভ চার্জ তুলে দিই তাহলে হচ্ছে COOH 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 সবগুলো আমাদের কি জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের সাথে আমাদের কি দেখো ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে আমাদের হ্যালোজেন গ্রুপ কি হয়েছে, সংযুক্ত হয়েছে। আমাদের কোন গ্রুপ সংযুক্ত হয়েছে, হ্যালোজেন গ্রুপ সংযুক্ত হয়েছে। আমি এই জায়গা থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিয়েছি, তাহলে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করার পরে সবগুলোর মাথার কি চার্জ তৈরি হলো, নেগেটিভ চার্জে তৈরি হয়েছে। তো সবগুলো হচ্ছে কি আমাদের বলতো অ্যাসিড। আমাকে বললো কোনটি অধিক স্থায়ী, এটা আমি কি করে বুঝবো? আচ্ছা, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই অ্যাসিডটার মধ্যে কোনটা বেশি স্থায়ী হবে আমি কিভাবে অ্যান্সার করব? ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। এখন দেখো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা কি কার্বনের চেয়ে বেশি, তাহলে আলটিমেটলি ইলেকট্রনে কি করবে, নিজের দিকে টেনে নিবে। ক্লোরিন ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, ব্রোমিনও নিজের দিকে টেনে নিবে, আয়োডিনও ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে। তাহলে ইলেকট্রন যখন নিজের দিকে টেনে নেয়, তাহলে এই যে ইলেকট্রন আমি কি বলছিলাম, দান করতে পারে অথবা টেনে নিতে পারে। তাহলে দান করতে পারে বা টেনে নিতে পারে, দান করা আর টেনে নেওয়ার জন্য যে ইফেক্ট সেটা হচ্ছে কি আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট। এখন দেখো ইলেকট্রনকে যখন টেনে নেয় নিজের দিকে, তখন আমি তোমাদেরকে কি বলছিলাম বলতো, মাইনাস আই ইফেক্ট। ভালো করে খেয়াল করো, আবার একটু রিভিশন করো, আগের জায়গাটাতে ফিরে যাও। আমি কি বলেছিলাম দেখো, ইলেকট্রনকে যখন নিজের দিকে টেনে নিচ্ছে তখন আমরা কোন ইফেক্ট বলেছিলাম, মাইনাস আই ইফেক্ট। তাহলে এখন এখানে কি কি আছে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড দেন আয়োডিন। তোমাদের সবার ফেভারিট কিছু টার্ম আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং কি বলতো আয়োডিন। আচ্ছা বলো সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি কার? তোমরা বলো ভাইয়া ফ্লোরিনের, ভাইয়া তারপরে কার, ক্লোরিনের, ভাইয়া তারপরে কার, ব্রোমিনের, তারপরে কার, আয়োডিনের। তাহলে এখন বলো সবচেয়ে কে বেশি ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে? তোমরা বলো ভাইয়া ফ্লোরিন সবচেয়ে বেশি টেনে নিবে। তার মানে ফ্লোরিনের মাইনাস ইন্ডাকটিভ ইফেক্টের মান কি বেশি হবে? তারপরে কার হবে, ক্লোরিনের, তারপরে কার হবে, ব্রোমিনের, তারপরে কার হবে, আয়োডিনের। এখন তোমরা আমাকে অ্যান্সার করে দিবা যে ভাইয়া এখানে তাহলে আমাদের অর্ডারটা হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মানে হচ্ছে ভাইয়া প্রথমে হচ্ছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন কি বলতো ডি। এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন কি বলতো ডি। কথা বুঝতে পারছো? এ গ্রেটার দেন সি গ্রেটার দেন, কারণ কি এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা সবচেয়ে কি বললাম বলতো বেশি। আচ্ছা, তো এখন দেখো ভাইয়া আমরা যদি কোনটার ইন্ডাকটিভ ইফেক্ট বেশি, কোনটার ইন্ডাকটিভ ইফেক্টের মানটা কম, এটা আমরা যদি অ্যাজ ইউজুয়াল মনে রাখতে চাই আমাদের জন্য কি হবে, একটু কঠিন হয়ে পড়ে। এই জন্য আমি তোমাদেরকে যেটা বলবো, সবাই তোমরা একটা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা একটা খাতায় সুন্দর করে একটা নোট ডাউন করো। খাতায় একটা সুন্দর নোট ডাউন করো, সেই নোটটা হচ্ছে কি আমাদের মাইনাস আই অর্ডার। কি বললাম বলো, মাইনাস আই অর্ডার। কল্পনা করো মাইনাস আই অর্ডার। তোমাদের সবাইকে একটা কথা বলবো, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসের কমেন্টে তোমরা যেই হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, তো যাই হোক এখন তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার দিবা। এখন দেখো আমি তোমাদেরকে যে কথাটা বলবো মাইনাস আই অর্ডার, এই অর্ডারটা মনে রাখো, তাহলে কোন অ্যাসিডটি শক্তিশালী এবং কোন অ্যাসিডটি দুর্বল তোমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। কথা বুঝছো? আচ্ছা, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি তোমাদেরকে নোট ডাউন করে দিচ্ছি। এন নাইট্রোজেনের সাথে আছে ফ্লোরিন, ফ্লোরিন আর কি আছে দেখো ফ্লোরিন। নাইট্রোজেনের সাথে 3টা ফ্লোরিন যদি থাকে তার মাইনাস আই ইফেক্টের মান সবচেয়ে বেশি হয়। এরপরে ভালো করে খেয়াল করো, নাইট্রোজেনের সাথে N+, এখানে আমরা একটা R গ্রুপ দিব, এখানে একটা R গ্রুপ দিব, এখানে একটা R গ্রুপ দিব। যদি কখনো থাকে তার ইন্ডাকটিভ ইফেক্টের মান এর চেয়ে তুলনামূলকভাবে একটু কম হয়। আমি ইন্ডাকটিভ মাইনাস আই ইফেক্টের কমটা লিখে দিচ্ছি, তোমাদেরকে কাইন্ডলি আমি একটা কথা বলতেছি, তোমরা এটা খাতায় সুন্দর করে নোট ডাউন করবা। এরপরে নাইট্রোজেনের মাথার উপর পজিটিভ চার্জ, এখানে আছে হচ্ছে কি আমাদের H, এখানে আছে H, এখানে আছে আমাদের H। তারপরে ভালো করে খেয়াল করো, তাহলে সবচেয়ে বেশি N 3টা F থাকলে, তারপরে বেশি হচ্ছে N 3টা R থাকলে, তারপরে বেশি হচ্ছে N 3টা H থাকলে। ওকে, সবাই এটাকে নোট ডাউন করো। এরপরে হচ্ছে আমাদের আছে NO2, এরপর আমাদের আছে C ট্রিপল বন্ড N, C ট্রিপল বন্ড N, NO2, তারপরে আমাদের আছে C ট্রিপল বন্ড N। সবাই একটু ভালো করে খেয়াল করো, NO2 তারপর C ট্রিপল বন্ড N। ভালো করে খেয়াল করো, তারপর আছে
সি ট্রিপল বন্ড এন এর পরে আছে আমাদের সি বন্ড ও বন্ড এইচ, সি বন্ড ও, ভালো করে খেয়াল করো কি বললাম দেখো, সি বন্ড ও বন্ড এখানে আমাদের থাকবে হচ্ছে কি বলতো এইচ, সি বন্ড ও বন্ড এইচ। তাহলে সবচেয়ে বেশি এন 3টা এফ, তারপর বেশি হচ্ছে এন 3টা আর, এন 3টা এইচ, NO2, সি ট্রিপল বন্ড এন, সি বন্ড ও বন্ড কি বললাম বলতো এইচ। এরপরে খেয়াল করো আমাদের আরো কিছু গ্রুপ ধীরে ধীরে আসবে। তারপরে আমাদের আছে হচ্ছে সি বন্ড ও বন্ড হচ্ছে কি আমাদের আর, তারপরে আমাদের ধীরে ধীরে অন্য গ্রুপগুলো আসবে সি বন্ড ও বন্ড আর, তারপরে আমাদের আসবে সি ডাবল ও এইচ, ভালো করে খেয়াল করো সি বন্ড ও বন্ড হচ্ছে কি আমাদের এইচ। তারপরে আরো খেয়াল করো আমাদের আরো গ্রুপ আসবে মাইনাস আই ইফেক্টের ক্রমগুলো আমরা বলতেছি। তারপরে ভালো করে খেয়াল করো তারপর আমাদের আসবে হচ্ছে গিয়ে ফ্লোরিন, তারপর আমাদের আসবে ক্লোরিন, তারপর আসবে আমাদের ব্রোমিন, তারপর আসবে আমাদের কি বলতো আয়োডিন। সবাই এটাকে নোট ডাউন করো, আমি তোমাদেরকে টাইম দিচ্ছি। সবচেয়ে বেশি হচ্ছে এন ট্রিপল বন্ড এফ, তারপর এন ট্রিপল বন্ড আর, সব অ্যাসিডগুলো আমাদের ধীরে ধীরে আসবে, তোমরা এটাকে সুন্দর করে নোট ডাউন করো। এরপর আমাদের আছে হচ্ছে ও বন্ড আর, ভালো করে খেয়াল করো কি আছে ও বন্ড আর, আবার আমরা লেখা শুরু করতেছি ও বন্ড আর। এরপর আমাদের আছে হচ্ছে ও বন্ড এইচ, ও বন্ড এইচ, ও বন্ড আর, ও বন্ড এইচ। এখানে আছে আমাদের সি ট্রিপল বন্ড সিএইচ, সি ট্রিপল বন্ড সিএইচ, সি ট্রিপল বন্ড সিএইচ, সি ট্রিপল বন্ড সিএইচ। ওকে, এরপর আমাদের যেটা আসছে বন্ড হচ্ছে NH2, বন্ড NH2, সি ট্রিপল বন্ড সিএইচ, তারপর বন্ড আমাদের আছে NH2। এখন এই পর্যন্ত তারপর হচ্ছে আমাদের আছে বেনজিন বলয়, এরপর আমাদের আছে হচ্ছে ভালো করে খেয়াল করো CH2 ডাবল বন্ড CH2। এখন কল্পনা করো এটা হচ্ছে কি আমাদের মাইনাস আই ইফেক্টের ক্রম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া আমাদের মাইনাস আই ইফেক্ট এটা কেন কাজে লাগবে ভাইয়া? তোমাদেরকে আমি ছোট্ট একটা কথা বলে রাখি ভাইয়া, এটা তোমাদের এই কারণেই কাজে লাগবে, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে যাবা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট, তোমাকে এই ডেপথ কনসেপ্ট থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে দিতে পারে। তুমি যদি বোর্ড কোশ্চিনে কখনো এমসিকিউ কঠিন হয়, তোমাদের এইখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে দিতে পারে। তো দেখো এই মাইনাস আই এর অর্ডারটা তোমাকে মাস্ট বি জানতে হবে। কেন জানতে হবে? কারণ তোমাকে অ্যাসিডের স্থায়িত্বের ক্রম, বেজের স্থায়িত্বের ক্রম এবং কোনটা শক্তিশালী অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড অ্যাজ ইউজুয়াল অনেকগুলো এমসিকিউ সলভ করতে লাগবে। আচ্ছা, এখন সব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার এখানে একটা প্রশ্ন বললো, ভালো করে খেয়াল করো, এখানে একটা কোশ্চেন বললো কোনটি অধিক স্থায়ী। ভালো করে খেয়াল করো, আমরা এমসিকিউটার সাথে সাথে সলভ করে নিই। আমাদের যেটা বললো কোনটি অধিক স্থায়ী, খুব ভালো করে খেয়াল করবা কোনটি অধিক স্থায়ী। অপশন নম্বর এ, ভালো করে খেয়াল করো, অপশন নম্বর এ তে দিয়েছে NO2 CH, ভালো করে খেয়াল করো NO2 CH2 C ডাবল ও মাইনাস। বি নম্বর যে অপশনটা আছে, বি নম্বর অপশনে আমাদেরকে দিয়েছে CH2 ডাবল বন্ড CH C ডাবল ও মাইনাস। সি নম্বর অপশন আমাদের যেটা বোর্ডে লেখাগুলো দেখলে আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও। সি নম্বর অপশনে যেটা দেওয়া আছে FCH2, সি নম্বর অপশনটা আমি এখানে লিখলাম FCH2 C ডাবল ও মাইনাস। এটা হচ্ছে এ নম্বর অপশন, এটা বি অপশন, এটা সি অপশন, আর ডি নম্বরে মনে করো অনেক কিছু একটা দেওয়া আছে। এখন তোমাকে বললো এই যে তোমাকে যেটা দিয়েছে এগুলোর মধ্যে তোমাকে বললো যে নিচের কোনটি অধিক স্থায়ী। খুব ভালো করে খেয়াল করো কোনটি অধিক স্থায়ী। দেখো আমি তোমাদেরকে মাইনাস আই অর্ডারটা লিখে দিয়েছি, সবাই খেয়াল করো মাইনাস আই অর্ডারটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। কি বলেছি দেখো, মাইনাস আই অর্ডারে কি বলেছি, এটা সবচেয়ে বেশি শক্তিশালী ইন্ডাকটিভ ইফেক্ট, এটা তারপরে যেখানে ইন্ডাকটিভ ইফেক্টের মান যত বেশি সেটা তত বেশি কি স্থায়ী। তাহলে এখন ভালো করে খেয়াল করো এই জায়গাটাতে কি আছে NO2, দাগ দিয়ে দিলাম, তাহলে NO2। তারপরে দেখো এই যে এখানে কি আছে CH2 ডাবল বন্ড কি CH2, এই জায়গাটা কি আছে দেখো ফ্লোরিন। তাহলে এখন বলো তো সবচেয়ে মাইনাস আই ইফেক্ট বেশি কোথায়? তুমি বলবো ভাইয়া NO2 তে। তারপরে কোথায়? তুমি বলবো ভাইয়া ফ্লোরিনে। তারপরে কোথায়? ভাইয়া অ্যালকিনে। তাহলে সবচেয়ে বেশি কোথায়? NO2 তে। আমি কি বললাম, যেখানে মাইনাস আই ইফেক্টের মান সবচেয়ে বেশি হবে তার স্থায়িত্ব তত কি হবে? বেশি হবে।
আমি তোমাদেরকে আবারও বলি, টার্মটি তোমাদের কাছে খুবই নতুন, তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তোমরা কোশ্চিন করবা। তাহলে এখন দেখো সবচেয়ে মাইনাস আই ইফেক্টের মান বেশি কোথায়? NO2 তে। এটা হচ্ছে আমাদের মাইনাস আই ইফেক্টের ক্রম। তারপর কোথায়? F এ। তারপর কোথায়? CH2 তে। তাহলে এখন বলো সবচেয়ে বেশি কোথায়? NO2। দ্যাট মিনস এখানে কি দাঁড়াচ্ছে দেখো, সবচেয়ে বেশি এখানে, তার মানে A। তারপরে কোথায়? ফ্লোরিন। তারপর এরপরে কোনটা? C। তারপরে কোনটা ভাই? B। তাহলে স্টেবিলিটি অর্ডার কি বলতো? A গ্রেটার দেন C গ্রেটার দেন B। কথা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাও। সবাই যদি বুঝতে পারো, যদি কমেন্ট বুঝতে পারো তাহলে কাইন্ডলি এটাকে একটু কমেন্টে জানাও। সবাই একটু ভালো করে খেয়াল করো, তোমরা যদি বুঝে থাকো তাহলে এটা আমাকে কমেন্টে জানাও। তাহলে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মাইনাস আই অর্ডার, সবচেয়ে এটা শক্তিশালী, তারপর এইটা, তারপর এইটা। তাহলে এখন দেখো আমাকে এখানে প্রশ্ন করেছিল কোনটি অধিক স্থায়ী। এখানে ছিল NO2 CH2 C ডাবল মাইনাস, F CH2 C ডাবল মাইনাস, CH2 ডাবল বন্ড C ডাবল মাইনাস। আমাকে বলেছিল এটার স্থায়িত্বের ক্রম কোনটা সেটা তুমি ব্যাখ্যা করো। তাহলে খুব ভালো করে খেয়াল করো, আমি বলেছিলাম কোনটি অধিক এখানে কি হবে? স্থায়ী হবে, কারণ স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে। তাহলে আমি যখন সক্রিয়তার ক্রমটাতে সার্চ করলাম তখন আমি দেখলাম NO2 সবচেয়ে বেশি শক্তিশালী ইন্ডাকটিভ ইফেক্ট ক্রিয়েট করে, তারপরে কোনটা? ফ্লোরিন, তারপর লাস্টে কোনটা? CH2 ডাবল বন্ড CH2। তাহলে আমরা দেখলাম NO2 সবচেয়ে শক্তিশালী, তাহলে NO2 আছে অপশনে A, তারপরে কোনটা? ফ্লোরিন, C, তারপরে কোনটা? B। সবাইকে আর একটু কমেন্টে জানাও সবাই কি বুঝেছো? সবাই কি বুঝেছো? ওকে ফাইন, অনেকে দিয়েছো, সবাই বুঝেছে। তাহলে আমি দেখো ইন্ডাকটিভ ইফেক্টটাকে চেঞ্জ করি। ওকে ফাইন, দেখো ভাইয়া তাহলে এটা আমাদের কি ছিল? মাইনাস আই অর্ডার। তোমরা ভিডিওটি দেখে রাখো এবং খাতাতে নোট ডাউন করে রাখবা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা কি করবা? শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদেরকে একটু উৎসাহিত করবা। তাহলে আমরা দেখো, আমরা এই স্টেবিলিটি অর্ডার, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম। তোমাদের যদি কখনো পরীক্ষাতে আসে কোনটা স্থায়িত্ব বেশি কোনটা স্থায়িত্ব কম, আমরা যে অর্ডারটা দিয়েছি অর্ডারটা দিয়ে আমরা বের করব। এখন দেখো আমরা এখন যে জায়গাটাতে চলে যাব ভাইয়া, আমাদের ইম্পর্টেন্ট একটা টার্ম আর একটা ইফেক্ট, সেটা হচ্ছে আমাদের রেজোনেন্স। NENCE, রেজোনেন্স। রেজোনেন্স, হোয়াট ইজ রেজোনেন্স? ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে একটা সিম্পল একটা কথা বলি। মনে করো তুমি খুব ছোটবেলাতে একজনের পিছনে ঘুরতা, তুমি খুব ছোটবেলাতে একজনের পিছনে ঘুরতা, সেই স্কুলে যখন যাইতো তুমি তার পিছন পিছন স্কুলে যাইতা। সে যখন মনে করো খেলাধুলা করতে যাইতো তুমি তার পিছনে খেলতে যাইতা। সে যখন মনে করো নানির বাসায় যাইতো তুমি তার পিছন পিছন নানির বাসায় যাইতা। সে যখন টয়লেটে যাইতো তুমি তখন তার পিছন পিছন যাইতা। তো মনে করো অ্যাজ ইউজুয়াল তুমি সব জায়গায় তার পিছন পিছন যাইতা। তাহলে এখন দেখো এই যে তার পিছনে পিছনে তুমি ঘুরতেছো, এই যে ঘোরাটাকে আমরা মেইনলি বলতে পারি কি বলতো? রেজোনেন্স। কথা বুঝছো? তাহলে পিছন পিছন ঘুরতেছো, এই ঘোরাটাকে আমরা কি নামে ডাকতে পারি বলতো? রেজোনেন্স নামে ডাকতে পারি। তাহলে আমরা ঘোরাটাকে কি নামে ডাকি বলতো? রেজোনেন্স। ওকে, আচ্ছা, তো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা এই যে ঘোরাঘুরি করা, এই ঘোরাঘুরি করাটাকে কি নামে ডাকতে পারি বলতো? রেজোনেন্স। ওকে, আমরা শুরু করি। দেখো এই রেজোনেন্স থেকে তোমাদের ওই যে বেনজিনের মাথায় যখন দেখা একটা গ্রুপ তোমাদেরকে লাগাই দেয়, কেন পড়তেছি সেটাকে বলিনি, NO2 গ্রুপ লাগাই দিচ্ছে, বলবে ভাই অর্থপ্যারা নির্দেশকের রেজোনেন্সের ক্রমটা কি, মেটা নির্দেশকের রেজোনেন্সের ক্রমটা কি। ম্যাক্সিমাম জায়গাগুলোতে বেসিক্যালি আমি যখন উদ্ভাসে ক্লাস নিতে যাই, আমার ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো আমাকে একটা প্রশ্ন করে যে ভাইয়া এই যে বেনজিন লিখতেছে, বেনজিন লিখে এই জায়গা থেকে এই জায়গায় তীর মারে, এখানে পজিটিভ হচ্ছে, আবার তীর মারতেছে পজিটিভ হচ্ছে, এই যে অ্যাজ ইউজুয়াল এই যে বিষয়গুলো তোমাদের বইয়ের মধ্যে এই তীর মাথার মধ্যে এভাবে প্যাঁচ আকারে থেকে যায়, এটা কখনো ক্লিয়ার হয় না। তাহলে তীরগুলো মাথায় কি আকারে থেকে যায়? প্যাঁচ আকারে থেকে যায়। মানে এই তীর মারতে মারতে তোমার মাথার মধ্যে রেজোনেন্সটা হয়ে গেছে কি এই ধরনের। যখন তুমি অ্যান্সার করতে যাচ্ছ পাচ্ছ কত? 0। তো এখন আমি তোমাদেরকে এই রেজোনেন্সটি একটু বোঝানোর চেষ্টা করি। রেজোনেন্সের জন্য রেজোনেন্স ইফেক্ট খুব ভালো করে খেয়াল করো। রেজোনেন্স ইফেক্ট, ওকে, রেজোনেন্স কাকে বলে? পাই বন্ধন অথবা মুক্ত জোড় ইলেকট্রনের মুভমেন্টকে, মুক্ত জোড় ইলেকট্রনের পাই বন্ধন অথবা মুক্ত জোড় ইলেকট্রনের
মুভমেন্টকে বলা হয় রেজোনেন্স। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, পাই বন্ধন অথবা মুক্তজোড় ইলেকট্রনের মুভমেন্টকে কি বলা হয় বলতো? রেজোনেন্স। যখন আমাদের পাই বন্ধন অথবা মুক্তজোড় ইলেকট্রন কি করবে, একটা জায়গাতে মুভ করবে, আমরা সেটাকে কি বলতে পারি? রেজোনেন্স। যেমন দেখো মনোযোগ দিয়ে খেয়াল করে, এক জায়গায় বলা আছে CH2 ডাবল বন্ড CH, বন্ড হচ্ছে CH2 মাথার উপর পজিটিভ চার্জ। ভালো করে খেয়াল করো, CH2 CH বন্ড CH2 মাথার উপর কি চার্জ আছে দেখো? পজিটিভ চার্জ। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে এখন দেখো আমরা যে কথাটা বলতে পারি, যে ঘটনাটা ঘটাতে পারি, এই জায়গা থেকে দেখা গেল আমি এই স্ট্রাকচারটাকে এইভাবে লিখলাম, CH2 মাথার উপরে প্লাস CH ডাবল বন্ড CH2। দেখো এখানে এই কার্বনটাতে পজিটিভ চার্জ ছিল, এখানে এই কার্বনটাতে কি হলো? পজিটিভ চার্জ হলো। এই জায়গাটাতে পাই বন্ধন ছিল, এই পাই বন্ধনটা সরে এই কার্বনের পাশে চলে গেল। তাহলে এখন দেখো পাই বন্ধন অথবা মুক্তজোড় ইলেকট্রনের মুভমেন্টকে বলা হয় কি? রেজোনেন্স। তাহলে দেখো এই যে পাই বন্ধন এখান থেকে কি করলো? মুভ করলো। এই জায়গাটাতে পাই বন্ধন ছিল, সেটা মুভ করে এই জায়গাটাতে চলে গেছে। তাহলে খেয়াল করো, এই যে পাই বন্ধনের যে মুভমেন্ট, এই পাই বন্ধনের মুভমেন্ট কল্পনা করো, এখানে যে জায়গাটাতে পাই বন্ধন ছিল এখানে সেখানে পাই বন্ধনটা নাই। এই পাই বন্ধনের যে মুভমেন্ট, পাই বন্ধন অথবা মুক্তজোড় ইলেকট্রনের মুভমেন্টকে কি বলা হয় বলতো? রেজোনেন্স। খুব ভালো করে খেয়াল করবা, এটা আমাদের একাডেমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একাডেমিকে অনেক কোশ্চেন এখান থেকে আসে, যেটা আমাদেরকে অ্যাজ ইউজুয়াল সলভ করতে হয়। তাহলে পাই বন্ধন অথবা মুক্তজোড় ইলেকট্রনের যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে আমরা বলতে পারি বাচ্চারা রেজোনেন্স। ওকে ফাইন। এখন দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, সব একটু ক্লিয়ার করে দেখার চেষ্টা করো। এক জায়গায় বলা আছে এরকম টাইপের ভাইয়া CH2 ডাবল বন্ড CH বন্ড, এখানে আছে CH2, এখানে আমাদের মনে করো যে আছে হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন। এই লোন পেয়ার ইলেকট্রনটাকে আমরা কোন চার্জে দিয়ে লিখি? মাইনাস চার্জে দিয়ে লিখি। এখন এইটাকে তুমি এইভাবে লিখেছো, ভালো করে খেয়াল করো, এটাকে তুমি লিখলে ভাইয়া লিখলাম আমি CH2, এখানে আমার আছে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, এখানে আমাদের আছে CH ডাবল বন্ড CH2। এটা দেখতে তোমাদের মতো মাথা ঘুরতেছে। দেখো এই যে লন পেয়ার অফ ইলেকট্রন ছিল, লন পেয়ার অফ ইলেকট্রন মুভ করে এখান থেকে মুভ করতেছে, এই কার্বন থেকে মুভ করে এই কার্বনে চলে আসলো। তাহলে দেখো পাই বন্ধন অথবা মুক্তজোড় ইলেকট্রনের যে মুভমেন্ট, মানে যে ঘোরাঘুরি করতেছে, এটাকে আমরা কি বলতে পারি বাচ্চারা বলতো? রেজোনেন্স। তাহলে পাই বন্ধন অথবা মুক্তজোড় ইলেকট্রনের যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে আমরা কি বলি? রেজোনেন্স। তার মানে দেখো কেউ যদি তোমাকে বলে যে কি রে তুই সারা জীবন আমার পিছন পিছন এইভাবে ঘুরিস কেন, তখন তুমি তাকে সহজে অ্যান্সার করবে একটা কথা যে ভাই আমার কোনো দোষ নাই, সবকিছু দোষ হচ্ছে রেজোনেন্স। আমি যে তোর পিছনে যে ঘুরতেছি এটাও কেমিস্ট্রি টার্ম হচ্ছে কি? রেজোনেন্স। তো একটা কথা মনে রাখবা ভাই, রেজোনেন্স কখন হয় বা কখন ঘটে, এই কথাটা সব জায়গা থেকে মনে রাখবা যে রেজোনেন্স কখন হয় বা কখন ঘটে বা কি কারণে ঘটে। রেজোনেন্স কখন হয়, কি কারণে হয়, কি কারণে হয় এবং কখন ঘটে। মুভমেন্টটা কিভাবে হবে, একজন কমেন্ট করেছে যে ভাইয়া মুভমেন্টটা কিভাবে হবে, আমি তোমাকে দেখো। তাহলে রেজোনেন্স কখন হয়? রেজোনেন্স সমান হচ্ছে আমাদের কনজুগেশন। রেজোনেন্স সমান আমরা কি বললাম বলতো? কনজুগেশন। হোয়াট ইজ কনজুগেশন? রেজোনেন্স কখন হবে, কনজুগেশন কখন হবে, মানে যখন কনজুগেশন হবে তখন কি হবে? রেজোনেন্স হবে। তো আমি যখন তোমাদের কনজুগেশন কথাটা বলতেছি, তোমাদের কাছে টার্মটি একদমই নতুন লাগতেছে ভাই, হোয়াট ইজ কনজুগেশন, হোয়াট ইজ রেজোনেন্স। মানে রেজোনেন্স মানে কি? কনজুগেশন। ভাই আপনি রেজোনেন্স আমি জিজ্ঞেস করলাম কখন হবে, মুভমেন্টটা কখন হবে, আপনি বললেন যখন কনজুগেশন হবে। এখন প্রশ্নটা হচ্ছে ভাই কনজুগেশন কখন হবে, তাই কিনা? আচ্ছা, তার আগে একটা কথা বলতে পারি তোমাদেরকে, এই রেজোনেন্স বিষয়টা কিন্তু হাইপোথেটিক্যাল, নট থিওরিটিক্যাল। ওকে, আচ্ছা কনজুগেশন কখন হবে? কনজুগেশন কখন হবে ভালো করে খেয়াল করো, যখন পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ চার্জ পাশাপাশি থাকবে। কিভাবে থাকবে আমি বলে দিচ্ছি, পাই সিগমা পজিটিভ, বা এই পজিটিভ চার্জকে অনেকে এইভাবে বলে যে ফাঁকা পি অরবিটাল, ফাঁকা পি অরবিটাল, ফাঁকা পি অরবিটাল। তাহলে কখন কনজুগেশন হবে? যখন পাই সিগমা পজিটিভ চার্জ থাকবে। ভাইয়া কেমন? যেমন দেখো, খেয়াল করে দেখো, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 মাথার উপর কি বলতো? প্লাস। এখন দেখো এটা কি? পাই বন্ধন। পাই বন্ধনের পাশে কি দেখো? সিগমা বন্ধন, পাশে কি চার্জ? পজিটিভ চার্জ।
বা ফাঁকা পি অরবিটাল, তাহলে পাই সিগমা পজিটিভ। পাই সিগমা পজিটিভ চার্জ যখন থাকবে তখন আমাদের কি হবে? রেজোনেন্স। তাহলে পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ, যখন পাই সিগমা পজিটিভ চার্জ পাশাপাশি থাকে তখন কি হয় বলতো? রেজোনেন্স হয়। ওকে, নাম্বার 1 পয়েন্ট ছিল পাই সিগমা পজিটিভ। নাম্বার 2 হচ্ছে পাই সিগমা লোন পেয়ার অফ ইলেকট্রন। ভালো করে খেয়াল করো, পাই সিগমা লোন পেয়ার ইলেকট্রন যখন থাকে তখন আমাদের কি হয়? রেজোনেন্স হয়। যেমন দেখো, আমি একটু আগে যেটা লিখলাম, CH2 ডাবল বন্ড CH বন্ড CH2, মাথার উপরে আমাদের লোন পেয়ার অফ ইলেকট্রন তোমাদের মতো। দেখো, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার যদি কখনো পাশাপাশি থাকে তখন কি হয়? রেজোনেন্স হয়। 3 নম্বর হচ্ছে পাই সিগমা ডট। পাই ডট মানে কি? ফ্রি রেডিক্যাল। ডট মানে তোমাদের কি বললাম ভাই বলো তো? ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালটা কি আমাদের একটা ক্লাসে আমরা এসে ক্লিয়ার করব। দেখো, তাহলে পাই সিগমা ফ্রি রেডিক্যাল যদি পাশাপাশি থাকে, আপাতত মনে রাখো পাই সিগমা ফ্রি রেডিক্যাল থাকলেও আমাদের কি হয়? রেজোনেন্স হয়। এরপরে দেখো 4 নম্বর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পাই সিগমা পাই। ভালো করে খেয়াল করো, পাই সিগমা পাই। পাই সিগমা পাই মানে কি? দেখো ভাইয়া, তোমাদেরকে বলি রেজোনেন্স কিভাবে হয়। এই যে দেখো 3টা বন্ধন আছে, তুমি আবার কি করতে পারো? এই যে বেঞ্জিনটা লিখছো, বেঞ্জিনটা লিখতেছো সুন্দর করে, এখানে এখানে এবং এখানে বন্ধন তুমি দিচ্ছ। দেখো এই দ্বিবন্ধনটা তুমি যে কোনো জায়গায় দিচ্ছ। তাহলে দেখো পাই সিগমা পাই, পাই সিগমা পাই, পাই সিগমা পাই। তাহলে দেখো পাই বন্ধন সিগমা বন্ধন পাই বন্ধন যখন পাশাপাশি থাকতেছে, এই দ্বিবন্ধনটা কি ঘুরতে পারতেছে, এই ঘোরাটাকে আমরা কি বলতেছি? দেখো রেজোনেন্স। তাহলে পাই সিগমা পাই যদি পাশাপাশি থাকে তখন আমাদের কি হয় বলতো? রেজোনেন্স হয়। আচ্ছা, তাহলে পাই সিগমা যদি থাকে তখন আমাদের কি? রেজোনেন্স হয়। রেজোনেন্সটা কেন হয়? বিক্রিয়া করার সময় হয়। আমরা যখন রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট পড়বো তখন আমরা দেখবো যে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে, সেখানে আমাদের রেজোনেন্সগুলো কিভাবে হচ্ছে। তাহলে পাই সিগমা পজিটিভ, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা ফ্রি রেডিক্যাল, পাই সিগমা পাই। তো এই জায়গাগুলোতে আমাদের কি হয় বলতো? রেজোনেন্স হয়। পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা পাই, অ্যাজ ইউজুয়াল। ভালো করে খেয়াল করো, তাহলে আমরা কোন কোন জায়গায় রেজোনেন্স হয় সেটা আমরা দেখেছি। তাহলে কোন কোন জায়গায় রেজোনেন্স হয় সেটা আমরা দেখেছি। কেন রেজোনেন্স হয় এখন দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদেরকে বললো এইভাবে আমাদের একটা যৌগ দিয়ে দিল, এইভাবে আমাদের একটা যৌগ দিয়ে দিল এবং এখানে আমার কি দেখো একটা পজিটিভ চার্জ আছে। তাহলে আমরা এখন যে রেজোনেন্সটা পড়বো সেটা হচ্ছে আমাদের পাই সিগমা পজিটিভ। তাহলে আমরা এখন যে রেজোনেন্সটা পড়বো পাই সিগমা পজিটিভ। যদি কোথাও পাই সিগমা পজিটিভ থাকে এই বন্ধনটা যোগের মধ্যে কিভাবে ঘুরবে? যেমন দেখো তোমার বেঞ্জিন বলয় আছে, এখানে CH3 গ্রুপ যুক্ত আছে, এইটা কিভাবে, এই যে বেঞ্জিনের যে দ্বিবন্ধনগুলো আছে এই দ্বিবন্ধনগুলো কিভাবে বেঞ্জিনের মধ্যে ঘুরবে, এই জিনিসটা বোঝার জন্য আমরা কোনটা পড়তেছি বলতো? রেজোনেন্স। ভালো করে খেয়াল করো। তাহলে এখন দেখো এখানে কি আছে? পাই সিগমা পজিটিভ। তো আমরা এখন যে স্পেশাল রেজোনেন্সটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের কি? পাই সিগমা পজিটিভ। মনে রাখবা পাই সিগমা পজিটিভ যদি কখন থাকে, কথাটা মনে রাখো, আবার ভালো করে খেয়াল করো। যদি কখনো কোথাও পাই সিগমা পজিটিভ থাকে, পাই সিগমা পজিটিভ থাকে, তাহলে পাই বন্ধন থেকে তীর মারতে হয় সিগমা বন্ধনে। বুঝতে পারছো? পাই বন্ধন থেকে তীর মারতে হয় কোথায়? সিগমা বন্ধনে। আর পজিটিভ চার্জটা চলে যায় 3 নম্বর পজিশনে। 3 নম্বরে, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর। কয় নম্বর বললাম বলো তো? 3 নম্বর। তাহলে দেখো পাই সিগমা পজিটিভ যদি কখনো থাকে তাহলে পাই তীর মানে কোথায়? সিগমাতে। পাই তীর মানে কোথায়? সিগমাতে। আর পজিটিভ চলে যায় কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। এখন দেখি এই যৌগটাতে আমাদের রেজোনেন্স হবে কিনা। যখন আমরা কোনটা এরোমেটিক, কোনটা অ্যান্টি অ্যারোমেটিক, কোনটা নন অ্যারোমেটিক পড়বো তখন আমাদের রেজোনেন্সটা কাজে লাগবে। তোমরা পড়েছো সঞ্চারণশীল, খাঁটি বাংলা কথা কি? সঞ্চারণশীল। তাহলে পাই সিগমা পজিটিভ যদি কোথাও থাকে তাহলে পাই তীর মারবে কোথায়? সিগমাতে। আর পজিটিভ চার্জ আসবে 3 নম্বর পজিশনে। এবার দেখি পাই সিগমা পজিটিভ। আমি বলেছিলাম যদি কখনো পাই সিগমা পজিটিভ থাকে তাহলে আলটিমেটলি সেখানে কি হবে? রেজোনেন্স হবে। তাহলে পাই সিগমা পজিটিভ যদি থাকে তাহলে পাই তীর মারবে কোথায়? সিগমাতে। তাহলে পাই তীর চিহ্ন দিল কোথায়? সিগমাতে। এবার দেখো পজিটিভ কয় নম্বর পজিশনে যাবে? 3 নম্বর পজিশনে। তাহলে 1 2 3
পজিটিভ কয় নম্বর পজিশনে চলে যাবে? 3 নম্বর পজিশনে চলে যাবে। ভালো করে খেয়াল করো, তাহলে 1 2 3 3 নম্বর পজিশনে পজিটিভ তার দিলাম, আর পাই তীরমালা কোথায়? সিগমাতে। এখন দেখো পাই সিগমা পজিটিভ, আবার যদি ঘুরে তাহলে এই পজিশনে চলে আসছে, আর তো এখানে সিগমা সিগমা সিগমা, পাই সিগমা সিগমা, নো রেজোনেন্স। তাহলে এই যৌগটার কয়টি রেজোনেন্স স্ট্রাকচার সম্ভব? একটা, দুইটা। তাহলে দেখো কখনো যদি পাই সিগমা পজিটিভ থাকে তাহলে পাই তীর মারবে কোথায়? সিগমাতে, আর পজিটিভ চার্জ চলে যাবে কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। তাহলে দেখো পাই পাই সিগমা পজিটিভ, তাহলে পাই তীর মারলো সিগমাতে, পজিটিভ চার্জ চলে গেল কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। ভাই আর একটা বুঝান, ভালো করে খেয়াল করো। আমরা যদি এইটা দেখি, আর একটা যৌগটা আমরা একটু দেখার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আরামসে দেখার চেষ্টা করো, তাহলে আমাদের জন্য কি হবে? সুবিধা হবে, খুব আরামসে। আচ্ছা দেখো এই যৌগটার প্রথমে বলো রেজোনেন্স হবে কি হবে না? রেজোনেন্স যৌগটার হবে কি হবে না? খেয়াল করো রেজোনেন্স কিভাবে হয়। দেখো পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পাই, তাহলে ভাই রেজোনেন্স হবে পাই সিগমা পজিটিভ। আমি কি বলেছি? পাই সিগমা পজিটিভ। তাহলে পাই সিগমা পজিটিভ যদি থাকে তাহলে পাই কোথায় তীর মারবে? সিগমাতে। তাহলে পাই তীর মারবে কোথায়? সিগমাতে। পজিটিভ চার্জ কয় নম্বর পজিশনে যাবে ভাইয়া? 3 নম্বর পজিশনে। 1 2 3 1 2 3 4 1 2 3, তাহলে 1 2 3। ভালো করে খেয়াল করো, পজিটিভ চার্জ চলে যাবে কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। তাহলে পাই তীর মারলো কোথায়? সিগমাতে। বাকি যে অংশটা থাকবে অ্যাজ ইউজুয়াল। ভাই এবার কল্পনা করো পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ। হ্যাঁ ভাই আবার রেজোনেন্স হবে, তাহলে পাই তীর মারবে কোথায়? সিগমাতে। পজিটিভ কয় নম্বর পজিশনে যাবে ভাই? 3 নম্বর পজিশনে। গুণ 1 2 3, তাহলে পাই তীর মারলো সিগমাতে, পজিটিভ চার্জ চলে গেল কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। পাই তীর মারছে কোথায়? সিগমাতে, তীর মেরেছে, এটা অ্যাজ ইউজুয়াল থাকবে পজিটিভ 1 2 3। তার মানে কি দেখো 1 2 3 3 নম্বর পজিশনে পজিটিভ। এখন দেখো পাই সিগমা সিগমা, রেজোনেন্স হচ্ছে না, মানে আর ঘুরতে পারবে না। তাহলে এই যৌগটা, এই যে 3টা রেজোনেন্স স্ট্রাকচার যখন আমরা এক জায়গায় করব সেটাকে আমরা কি বলি? হাইব্রিড। তাহলে দেখো এই যৌগটা ঘুরতেছে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? দেখো এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, তাহলে এখান থেকে শুরু হয়ে এই জায়গা পর্যন্ত আমি চলে এসেছি। তাহলে দেখো পাই সিগমা পজিটিভ, কথা বুঝতে পারছো? তাহলে ভালো করে খেয়াল করো, এটা আমাদের একদম অর্গানিক কেমিস্ট্রির বেসিক। এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির একদম কি বললাম বলতো? বেসিক। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে কি বললাম? পাই সিগমা পজিটিভ। তাহলে এখন দেখো পাই তীর মারবে কোথায়? সিগমাতে, আর পজিটিভ চার্জ চলে যাবে কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। আমরা নিতান্তই বেসিক অর্গানিক কেমিস্ট্রিটা পড়তেছি, আমরা কোনো ডেপথ কনসেপ্টে এখনো যাই নাই। অর্গানিক করতে হলে আমাদের অনেক ডেপথ কনসেপ্টে ঢুকতে হবে, আমাদের আরো অনেক বেশি ডেপথ কনসেপ্টে ঢুকতে হবে। সো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্টই করব যে একটু কষ্ট হলেও প্রথম ক্লাসগুলো বুঝে নাও। আমার ক্লাসগুলো আসলে চেইন আকারে হবে, এই ক্লাসটার সাথে সামনের ক্লাসটা আবার সামঞ্জস্যপূর্ণ হবে। তো তুমি যদি প্রত্যেকটি ক্লাস দেখতে থাকো তোমার কাছে কঠিন টার্মটিও সহজ একসময় মনে হবে। এখন ভালো করে খেয়াল করো, আমরা আরেকটি এক্সাম্পল খেয়াল করি। আমরা আমাদের ধীরে ধীরে হাজারি এবং নাকসারের বইয়ে যে এক্সাম্পলটা আছে আমরা সেই এক্সাম্পলটাতে ঢুকি। আমরা কোথায় ছিলাম বলো তো ভাইয়া? পাই সিগমা পজিটিভ। ভালো করে খেয়াল করো, পাই সিগমা পজিটিভ। 1 2 3, এই যে দেখো তোমাদের বইয়ের একটি স্ট্রাকচার তোমার সামনে এখন চোখের সামনে চলে এসেছে। এই যে এই যৌগটা দিয়ে দেখবা হাজারি ও নাকসারের বইয়ে অর্থোপ্যারা মেটা নির্দেশকের ওই যে রেজোনেন্সের যে ক্রমটা আছে, সঞ্চারণশীলতা বা এরকম টার্ম একটা বইয়ের মধ্যে আছে। এখন শুধু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে দেখো পাই সিগমা পজিটিভ, CH2 মাথার উপরে কি চার্জ আছে? দেখো প্লাস চার্জ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে এই যৌগটার রেজোনেন্স কিভাবে হবে, বা এখানে এই যে বন্ধনটা বেঞ্জিনের মধ্যে ঘুরতেছে কিভাবে ঘুরবে, কোন পজিশনে এসে কেউ বিক্রিয়া করতে পারবে? তাহলে দেখো ভাইয়া পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ। আমি কি বলছিলাম? পাই তীর মারবে কোথায় বলতো? পাই তীর মারবে কোথায়? সিগমাতে। আর পজিটিভ চার্জটা কয় নম্বর পজিশনে যাবে? 3 নম্বর পজিশনে। তাহলে পাই তীর মারবে সিগমাতে এবং পজিটিভটা চলে যাবে, পজিটিভটা চলে যাবে কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের যে কাজটা আছে ভাইয়া পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ।
তাহলে পাই তীর মারছে পজিটিভে, পাই তীর মারছে কোথায়? সিগমাতে। পাই সবসময় তীর মারবে কোথায়? সিগমাতে। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে পাই তীর মারছে কোথায়? সিগমাতে। তার মানে দেখো এই জায়গাতে পাই তীর মারে দ্বিবন্ধন করে দিয়েছে CH2, পজিটিভ চার্জ চলে যাবে কয় নম্বর পজিশনে? 3 নম্বর। 1 2 3 গুণো 1 2 3 1 2 3, বাকিটা অ্যাজ ইট ইজ, যেভাবে ছিল সেভাবে থাকবে। এবার দেখো পাই সিগমা পজিটিভ, কল্পনা করো কি বললাম? পাই সিগমা পজিটিভ, তোমাদের ফেভারিট পজিটিভ পাই সিগমা পজিটিভ। তাহলে এখন বলো পাই কোথায় তীর মারে? অ্যান্সার করো, কোথায়? সিগমাতে। তোমরা যেমন তোমাদের ফ্রেন্ড সার্কেলে তীর মারো, তো পাই তীর মারবে কোথায়? সিগমাতে। পজিটিভ কয় নম্বর পজিশনে যাবে? ভাইয়া 3 নম্বর পজিশনে। 1 2 3 1 2 3, ওকে ফাইন। দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, উপরে যা ছিল তাই থাকবে, উপরে যা ছিল কি হবে? তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। উপরে যা ছিল কি থাকবে বলো তো? তাই থাকবে। এখন দেখো পাই চলে আসলো, পজিটিভ চার্জ কয় নম্বর পজিশনে? 1 2 3 1 2 3, 3 নম্বর পজিশনে, বাকি অংশ ঠিক থাকবে। এবার আবার কল্পনা করো পাই সিগমা পজিটিভ, কি আছে দেখো? পাই সিগমা পজিটিভ। বলো পাই তীর মারবে কোথায়? 3 ভাই সিগমাতে। তাহলে পায়ের তীর সবসময় কোথায় মারে? সিগমাতে। পাই বলতে পাই বন্ধন, তুমি হাত পা বোঝাইও না যেন। তাহলে পাই সবসময় টিক মারবে কোথায় বললাম? তীর মারবে কোথায়? সিগমাতে। তাহলে পাই তীর মারবে কোথায়? সিগমাতে। ভালো করে খেয়াল করো, যেমন ছিল বাকি অংশটা তেমনই থাকবে। তাহলে পাই তীর মারছে কোথায় বলো তো? সিগমাতে। তাহলে পাই তীর মারছে কোথায়? সিগমাতে। চার্জ কোথায় যাবে? 3 নম্বর পজিশনে। 1 2 3, ওকে ওকে। এবার দেখো কি আছে? পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ। তাহলে পাই তীর মারবে কোথায়? সিগমাতে। পজিটিভ চলে যাবে 1 2 3, কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। চলে যাবে কয় নম্বর পজিশনে? দেখো 3 নম্বর পজিশনে। ভালো করে খেয়াল করো, পজিটিভ চলে যাবে কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। তাহলে দেখো পাই তীর মারছে কোথায়? সিগমাতে, এই যে এই যে এবং এই যে, এবং পজিটিভ চলে গেছে 1 2 3, এই যে CH2 মাথার উপরে প্লাস, CH2 মাথার উপরে কি বলতো? প্লাস। দেখো আমরা যখন এই যৌগটা লিখেছিলাম, মনোযোগ দিয়ে খেয়াল করে, এই জায়গাতে দ্বিবন্ধন ছিল, এখানে ছিল, এখানে ছিল, বাট লাস্টের যে স্ট্রাকচারটা তোমার সামনে এসে গিয়ে দাঁড়াইছে, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, লাস্টের যে স্ট্রাকচারটা তোমার সামনে এসে দাঁড়াইছে, দেখো সবগুলো দ্বিবন্ধন পজিশন চেঞ্জ করে ফেলছে না? তাহলে এই যে পজিশন চেঞ্জ করার যে প্রসেসটা, এটাকে আমরা কি বলি বলতো? রেজোনেন্স। কথা বুঝছো? তো আমাদের অর্থপ্যারার যে রেজোনেন্সটা আছে, অর্থপ্যারা রেজোনেন্সের যে বিষয়টা আছে, সেটা আমাদের পরীক্ষাতে আসে অ্যাজ ইউজুয়াল। তাহলে দেখো পাই সিগমা পজিটিভ, কি ছিল? পাই সিগমা পজিটিভ। আমি বলছিলাম পাই তীর মারবে কোথায়? সিগমাতে, আর পজিটিভ চলে আসবে কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। 1 2 3। তাহলে দেখো এরপরে পাই সিগমা পজিটিভ, পাই তীর মারলো কোথায়? সিগমাতে, পজিটিভ চার্জ 1 2 3, 3 নম্বর পজিশনে। পাই তীর মারলো কোথায়? সিগমাতে, পজিটিভ 1 2 3, 3 নম্বর পজিশনে। পাই তীর মারলো কোথায়? সিগমাতে, পজিটিভ কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। কথা বুঝছো? তাহলে আমরা যখন দেখো হাইব্রিড স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করব, আমরা যখন হাইব্রিড স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করব, তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো, সবগুলো জায়গা থেকে আমাদের দ্বিবন্ধনগুলো কি করছে? চক্রের মধ্যে ঘুরে বেড়াইছে। সবগুলো জায়গা থেকে চক্রের মধ্যে ঘুরে বেড়াইছে। এই জায়গায় একবার পজিটিভ চার্জ, এখানে একবার পজিটিভ চার্জ, এখানে একবার পজিটিভ চার্জ। দেখো অর্থ প্যারা অর্থ, অর্থ প্যারা অর্থ, অর্থ প্যারা অর্থ, এবং CH2 এই মাথার উপর ডেল পজিটিভ। এটাই ছিল মনে করো আমাদের কি? হাইব্রিড স্ট্রাকচার। যখন বেনজিন এই CH2 গ্রুপ নিয়ে বিক্রিয়াতে যাবে, সাপোজ মনে করো ফ্লোরিন যুক্ত হতে আসলো। কে যুক্ত হতে আসলো? ফ্লোরিন। কোন পজিশনে? অর্থ পজিশনে। অথবা কোন পজিশনে? প্যারা পজিশনে। অথবা কোন পজিশনে? অপর দিকের অর্থ পজিশনে। মানে কোন পজিশনে বিক্রিয়াটা করবে, এটা রেজোনেন্স নির্ধারিত করে দেয়। তাহলে এটা কি করে? রেজোনেন্স নির্ধারিত করে দেয়। তাহলে আমরা কি দেখলাম? দেখো পাই সিগমা পজিটিভ। তাহলে আমি আবারও বলতেছি, পাই তীর মানে কোথায়? সিগমাতে। আর দ্বিবন্ধন হয় কোথায় বলতো? 3 নম্বর পজিশনে। ক্লাস আর 12 মিনিট মতো আমি নিব, কারণ আজকে আমার একটু কাজ আছে। নেক্সট ক্লাসগুলো আমরা একটু লেন্দি প্রসেসে নিব। তাহলে পাই সিগমা পজিটিভ,
তাহলে আমরা দেখো রেজোনেন্সটা দেখলাম পাই সিগমা পজিটিভ, পাই সিগমা পজিটিভ। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো এইভাবে বলাই দেওয়া আছে, এইভাবে তোমার মাথার পরে এখানে মনে করো অ্যাজ ইউজুয়াল একটা ঘটনা দেওয়া আছে, একটা গ্রুপ যুক্ত আছে। এবার তোমাকে বললো এই যৌগটার রেজোনেন্স স্ট্রাকচার কেমন হবে। তোমাদের বইয়ের মধ্যে আছে দেখবা অর্থোপেরা মেটা নির্দেশ, অর্থোপেরা, মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে এখানে আমার কি আছে পাই সিগমা এন্ড দেন কি আছে দেখো পাই সিগমা পজিটিভ চার্জ। তাহলে এখন দেখো এখানে আমাদের পাই বন্ধন আছে, এখানে সিগমা আছে, এখানে আমার কোন চার্জ আছে বলো তো, পজিটিভ চার্জ আছে। তাহলে এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলে পাই সিগমা এখানে কি আছে দেখো পজিটিভ চার্জ। তাহলে এই যৌগটার রেজোনেন্স কেমন হবে এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক, তুমি এটা বাসায় প্র্যাকটিস করবে। পাই সিগমা এখানে কি আছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক নাম্বার 1। এবার আমরা 2 নম্বর হোমওয়ার্ক যেটা থাকবে, আমরা 2 নম্বর হোমওয়ার্ক একটু তোমাদেরকে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যৌগটা যখন থাকবে তখন আমাদের রেজোনেন্সটা কেমন হবে ভালো করে খেয়াল করবা। 2 নম্বর হোমওয়ার্ক একটু কল্পনা করো, এই জায়গাতে থাকবে, এখানে মনে করো আছে কি দ্বিবন্ধন। তাহলে খেয়াল করো পাই সিগমা পজিটিভ চার্জ, পাই সিগমা পজিটিভ চার্জ। তুমি যদি রেজোনেন্স বুঝো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি এরপর থেকে আমরা যখন কার্বনিয়াম আয়নের সক্রিয়তা পড়বো, আমরা যখন হচ্ছে হাইপার কনজুগেশনটা পড়বো, আমরা যখন রিঅ্যাকশন মেকানিজমগুলো পড়বো, সেটা আমাদের জন্য খুবই সুবিধা হবে। এই জন্য আমি তোমাদের সবচেয়ে কঠিন টপিকটা রেজোনেন্স এবং ইন্ডাকটিভ ইফেক্ট এই দুইটা দিয়ে শুরু করেছি। আচ্ছা ভাই একটা রুটিন দিলে ভালো হতো। আচ্ছা রুটিন নোমান তোমাদের গ্রুপে পোস্ট করে দিবে। এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এইচডাব্লিউ থাকলো। এটা রেজোনেন্স কেমন হবে তোমরা সবাই আমাকে ইনবক্সে পাঠাবা অথবা তোমরা গ্রুপে কমেন্ট করে জানাবা। গ্রুপের এখানে এই দুইটা হোমওয়ার্ক, পাই সিগমা পজিটিভের রেজোনেন্সটা কেমন হবে। এখন দেখো আর একটা এক্সাম্পল আমরা একটু সলভ করার চেষ্টা করি, খুব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ভাই একটু মোটিভেশন দেন। আচ্ছা মনোযোগ দিয়ে খেয়াল করো, আসলে মোটিভেশন শব্দটার সাথে আমি খুব একটা হ্যাবিচুয়েটেড না, কারণ মোটিভেশন এমন একটা বিষয়, তুমি নিজেই তোমার মোটিভেশন, তোমার সবচেয়ে বড় শিক্ষাটা তোমার বাসার মধ্যে আছে। আমি মনে করি আমাদের সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে আমাদের মা এবং বাবা। আমাদের জীবনটা দেখো খুব সিম্পলভাবে কল্পনা করো, নিজেকে নিজের জায়গা থেকে দাঁড় করাও। তোমার পড়তে ইচ্ছা করতেছে না, পড়ার টেবিলে বসতে ইচ্ছা করতেছে না, তোমার মনে হচ্ছে আমি এই টাইমটা একটু ঘুরে বেড়াই। তুমি রুমের লাইটটাকে বন্ধ করো, লাইট বন্ধ করে চোখ বন্ধ করে তোমার বাবা এবং তোমার মাকে কল্পনা করো। তোমার বাবার পায়ের জুতার দিকে তাকাও, তোমার বাবার মুখের দিকে তাকাও। তোমার বাবা তোমার পিছনে, এই যে তুমি অনলাইন ক্লাসটা করতেছো এই জন্য তোমার কেমবে খরচ হচ্ছে সেটা তোমার কে দিচ্ছে? বাবা। তোমার বাবার দেওয়া প্রতিটি আর টাকা তোমার বাবার এক একটা ঘামের বিন্দু। কল্পনা করো তোমার মা তোমার জন্য ছোটবেলা থেকে কতগুলো ত্যাগ তিতিক্ষা করেছে। সবচেয়ে মজার বিষয়টা হলো দেখো আমরা অ্যাজ ইউজুয়াল গ্রামে বড় হয়েছি, গ্রাম্য পরিবেশে মা যখন নানির বাসায় যেত আসার সময় মা যেটা খেত সেটা সাথে করে নিয়ে আসে, আমাদের প্রত্যেকটা সন্তানের জন্যই মা নিয়ে আসে। দেখো ভাইয়া মানে মা কেন নিয়ে আসে কখনো আমরা কিন্তু প্রশ্ন করি নাই। আমরা রেস্টুরেন্টে, আমরা কফি শপে হাজারো দিন বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিছি, খাইছি, কখনো কি মনে করেছি আমার মা যদি এটা খেত আমার কতটা ভালো লাগতো? কিন্তু দেখো তোমার মা যেখানে বেড়াতে গেছে তোমার জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? কারণ তোমার মা যতবার খেতে বসেছে তোমার মায়ের মনের মধ্যে ততবার হয়েছে আমার সন্তান যদি এটা খেতে পারতো আমার কতই না ভালো লাগতো। মা যেখানে থাকে, তুমি অনেকদিন পর বাড়িতে গেছো, তোমার মা তোমাকে একবার দেখে বলে বাবা তুই কেমন যেন চিকন হয়ে গেছিস, শুকনা হয়ে গেছিস। তার মানে কি তোমার মা প্রতিনিয়ত প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোমার কথাটা ভাবে। সেই মা বাবা তোমার কাছ থেকে কি চাই? তোমার মার কাছ থেকে তোমার মা বাবার বড় কোনো কিছু চাওয়া নয়। তোমার মা বাবার তোমার কাছ থেকে ছোট্ট একটা চাওয়া, ছেলেটা কোনো একটা ভালো জায়গাতে চান্স পাবে, আমার ছেলেটা একটা ভালো রেজাল্ট করবে। তাদের এত ত্যাগ তিতিক্ষা, এত ভালো লাগা, এত ভালোবাসা, সব কিছুর পিছনে কি? তুমি। তাদের স্বপ্ন তুমি, তাদের স্বপ্নে তুমি, তাদের বাস্তবে তুমি, তাদের কল্পনাতে তুমি, তাদের অতীতে তুমি, তাদের ভবিষ্যতে তুমি। এই তুমিকে জীবনে প্রতিষ্ঠিত করতে হলে তুমি তোমার মা বাবাকে কল্পনা করো।
চোখ বন্ধ করে ভাবো, রুমের লাইট বন্ধ করে দাও, আমার মা আমার জন্য কি করতেছে, আমার বাবা আমাদের জন্য কি করতেছে। এত কিছু করার পরে আমরা মা বাবাকে দিন শেষে উপহার দিয়ে একটা ঝাড়ি। মা যদি বলে বাবা একটু পড়তে বস, তুমি শুধু পড়া কেন করো? যে মানুষগুলো এত ত্যাগ তিতিক্ষা তোমার জন্য করলো, সেই মানুষগুলোর কি এইটুকুই প্রাপ্তি তোমার কাছ থেকে? তোমার মা বাবার কি প্রাপ্তি এইটুকু তোমার কাছ থেকে? একটা ঝাড়ি। তোমার মা বাবার কাছ তোমার কাছ থেকে ছোট্ট একটা প্রাপ্তি, একটা ভালো জায়গায় চান্স, একটা ভালো রেজাল্ট। সেটা কল্পনা করো যে তোমার মা বাবা তোমাকে যত পরিশ্রম করেছে তোমার পিছনে, তার বিনিময়ে তুমি তোমার মা বাবাকে ছোট্ট একটা গিফট দিবা, সেটার একটা চান্স। তো যাই হোক ভাইয়া, আমরা যে কাজটা করব ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে আমরা আরেকটা রেজোনেন্স দেখব। আমরা আরেকটা রেজোনেন্স দিয়ে আমরা কি করব, বিদায় নিব। সেটা হচ্ছে কি আমাদের পাই সিগমা লোন পেয়ার যদি কোথাও থাকে ভাইয়া, ভালো করে খেয়াল করো, পাই সিগমা লোন পেয়ার মানে আমার যদি কোথাও লোন পেয়ার ইলেকট্রন থাকে, তো পাই সিগমা লোন পেয়ার, এই পাই সিগমা লোন পেয়ার যদি কোথাও থাকে, আমরা কিভাবে রেজোনেন্সটা করব এটি আমাদের দেখার বিষয়। ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, এরকম একটা সুন্দর বেঞ্জিন বলয় তোমার সামনে আছে, নীরবে নিভৃতে NH2। মনোযোগ দিয়ে খেয়াল করো, NH2 লোন পেয়ার অফ ইলেকট্রন। কল্পনা করো, লোন পেয়ার অফ ইলেকট্রন, NH2 লোন পেয়ার ইলেকট্রন। খেয়াল করে দেখো, তো দেখো পাই সিগমা লোন পেয়ার। আমি কি বলেছি, এখন যে রেজোনেন্সটা হবে কার? পাই সিগমা লোন পেয়ারের। ভালো করে খেয়াল করো, ও পাই সিগমা লোন পেয়ার। পাই সিগমা লোন পেয়ার যদি কোথাও থাকে ভাইয়া, একটা কথা মনে রাখবা, লোন পেয়ার তীর মারবে পায়ে। লোন পেয়ার তীর মারবে কোথায়? পাই বন্ধনে। সরি, লোন পেয়ার তীর মারবে সিগমা বন্ধনে। সরি, আমি একটু ভুল করেছি। মনে রাখবা, লোন পেয়ার সবসময় তীর মারবে কোথায়? সিগমা বন্ধনে। তাহলে এটা কি? লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন। তাহলে এখন দেখো, লোন পেয়ার তীর মারবে কোথায়? সিগমা বন্ধনে। যে পাই বন্ধনটা থাকবে, এই পাই বন্ধন তীর মারবে 3 নম্বর পজিশনে। এই তীরের কাহিনীটা মনে রাখো। তাহলে লোন পেয়ারের লক্ষ্য একটাই, সে সিগমাতে তীর মারবে, আর পায়ের লক্ষ্য একটাই, সে 3 নম্বর পজিশন ইলেকট্রনটাকে ঝুঁকাই দেবে, পুশিং করবে। তাহলে তোমার তীরের কোনো প্রবলেম হবে না। তাহলে মনে রাখো, পাই সিগমা লোন পেয়ার তীর দিবে কোথায়? সিগমাতে। আর সিগমা পাই তীর দিবে কোথায়? 3 নম্বর পজিশনে। কল্পনা করো, এই যে লোন পেয়ার তীর মারলো কোথায়? সিগমাতে। গুনো 1 2 3 1 2 3। তাহলে পাই তীর মারবে কোথায়? 3 নম্বর পজিশনে। কথা বুঝছো? তাহলে পাই লোন পেয়ার কোথায়? সিগমাতে। আর পাই কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। ভালো করে খেয়াল করো। তাহলে এবার দেখি, তাহলে 1 2 3, তাহলে 3 নম্বর পজিশনে আমাদের লোন পেয়ার অফ ইলেকট্রনটা চলে এসেছে 3 নম্বর পজিশনে। এবং দেখো, এই যে এখানে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে তাহলে আমাদের NH2, এই যে লোন পেয়ার 3 মারছে সিগমাতে, আর পাই কয় নম্বর পজিশনে চলে এসেছে? 3 নম্বর পজিশনে। তাহলে এখন দেখে আমাদের নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, এই জায়গায় আমাদের একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে, বাকি সবগুলো জায়গায় আমাদের কি থাকবে? ঠিক থাকবে। এবার দেখো, পাই সিগমা লোন পেয়ার। আমি কি বলেছি? লোন পেয়ার কোথায়? সিগমাতে। লোন পেয়ার মানে কোথায় তীর মারবে? সিগমাতে। এখন দেখো 1 2 3, তাহলে পাই কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। তাহলে লোন পেয়ার সিগমাতে, আর পাই কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। বাকি অংশ সব ঠিক থাকবে, উপরে যা থাকবে তাই লিখবো NH2 প্লাস। এখানে দেখো 1 2 3, 3 নম্বর পজিশনে আমাদের লোন পেয়ার অফ ইলেকট্রন। মনোযোগ দিয়ে খেয়াল করো। এবার দেখো, পাই সিগমা লোন পেয়ার কোথায় ভাই? সিগমাতে। পাই কোথায়? 3 নম্বরে। 1 2 3 1 2 3, 3 নম্বর পজিশনে। কয় নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। ভালো করে খেয়াল করো, সবগুলো ঠিক থাকবে অ্যাজ ইট ইজ। দেখো দেখো, লোন পেয়ার কোথায়? এখানে। এই যে দেখো 3 নম্বর পজিশনে, বাকি সব অংশ ঠিক থাকবে। NH2 মাথার উপরে প্লাস। এবার বলো,
পাই সিগমা লোন পেয়ার। লোন পেয়ার কোথায় 3 মারে? সিগমাতে। এবার দেখো পাই কয় নম্বর পজিশনে? 1 2 3, 3 নম্বর পজিশনে। তাহলে যখনই 3 নম্বর পজিশনটাতে চলে গেল তখনই আমাদের সামনে কোন যৌগটা চলে আসলো? হ্যাঁ, ক্লাস সেভ থাকবে, সমস্যা নেই। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গাটাতে যখন চলে আসলো আমাদের আগের যে স্ট্রাকচারটা ছিল সেটা আমি ফেরত পাইলাম। তার মানে আমাদের মাথার উপর আবার কি আসলে দেখো NH2, আর এসে আমাদের লোন পেয়ার অফ ইলেকট্রন। তাহলে এখন দেখো পাই সিগমা লোন পেয়ার, আমি তোমাদেরকে আবারও বলতেছি ভাইয়া, পাই সিগমা লোন পেয়ার। মনে রাখবো লোন পেয়ার তীর মারবে কোথায়? সিগমাতে। পাই কয় নম্বর পজিশনে? 3 নম্বরে। তাহলে ভাইয়া পাই সিগমা লোন পেয়ার, তাহলে এটা পাই। তাহলে দেখো ভাই লোন পেয়ার তীর মারলো কোথায়? সিগমাতে। পাই কয় নম্বর পজিশনে? 3 নম্বর। তাহলে 1 2 3, ওকে, তীর মারা শেষ। এরপরে এখানে চলে যায়, তাহলে এখানে আমার লোন পেয়ার অফ ইলেকট্রন চলে এসেছে, পাই সিগমা লোন পেয়ার। তাহলে লোন পেয়ার তীর মারবে কোথায়? সিগমাতে। পাই কয় নম্বর পজিশনে? 3 নম্বরে। 1 2 3, 3 নম্বর পজিশন। এবার কল্পনা করো, তাহলে এখানে লোন পেয়ার চলে আসছে, পাই সিগমা লোন পেয়ার। লোন পেয়ার কোথায়? পাই সিগমাতে। আর পাই কয় নম্বর পজিশনে? 3 নম্বর। তাহলে 1 2 3, দেখো এখানে চলে এসেছে। তাহলে দেখো লোন পেয়ার সিগমাতে, পাই কয় নম্বর পজিশনে? 3 নম্বর। 1 2 3, এই যে স্ট্রাকচারটা তুমি এখন দেখতেছো, এটা আমাদের রেজোনেটিং স্ট্রাকচার। আমরা যদি হাইব্রিড কল্পনা করি, হাইব্রিড স্ট্রাকচার কল্পনা করি, এভাবে গোল গোল করে দিলাম, NH2 ডেল প্লাস, ভালো করে খেয়াল করে, এখানে ডেল মাইনাস আসছিল, ডেল মাইনাস, এখানে ডেল মাইনাস, এখানে আমাদের ডেল মাইনাস। তো এটা আমাদের কোন স্ট্রাকচার? হাইব্রিড স্ট্রাকচার। গুলো বলেছে আবার একবার, তো ভালো করে খেয়াল করো, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার। তো লোন পেয়ার 3 মারবে কোথায়? সিগমাতে। পাই কয় নম্বর পজিশনে? 3 নম্বর। লোন পেয়ার সিগমাতে, পাই 1 2 3, লোন পেয়ার সিগমাতে 1 2 3, পাই 3 নম্বর পজিশনে। লোন পেয়ার সিগমাতে, পাই 1 2 3, 3 নম্বর পজিশনে। এবার তোমাদের এখান থেকে আরেকটা হোমওয়ার্ক থাকলো, এটা কাইন্ডলি বাসায় প্র্যাকটিস করে আমাকে জানাবা। সবাই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওএস লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার। এটা তোমাদের সুন্দর HW হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের HW থাকলো, বাসায় এটা প্র্যাকটিস করবা এবং সবাই এইখানের কমেন্ট বক্সে জানাবা অথবা আমাকে ইনবক্সে জানাবা। তো সবাই অনেকক্ষণ ধরে একটা বিরক্তিকর ক্লাস উপভোগ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো আমরা অর্গানিক কেমিস্ট্রি ঠিক বেসিক থেকে শুরু করেছি, আমরা ইন্ডাকটিভ ইফেক্ট দেখেছি, রেজোনেন্স দেখেছি। আমরা আগামী ক্লাসে প্রথমে 2টি রেজোনেন্স দেখব, দেখার পরে আমরা হাইপার কনজুগেশনে চলে যাব, এরপর আমরা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিকে চলে যাব, এরপর আমরা রিঅ্যাকশন মেকানিজমে যাব, তারপর সমানুতাতে যাব, তারপর অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন অ্যাজ ইউজুয়াল পড়ব। তো সবাই আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একদিন, কোনো একটা মুহূর্তে, হয়তো আগামী রোববার অথবা মঙ্গলবারই তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, মন দিয়ে পড়াশোনা করবা এবং নীরবে নিভৃতে তোমার মা বাবাকে একবার স্মরণ করবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।